তাহলে আসসালামু আলাইকুম। আজকে আমরা আয়কর বিধি বই তার বাড়ি ভাড়া হতে আয় এর প্রথম অঙ্কটা করতেছি। গত ক্লাসে বা গত ভিডিওতে আমরা কি করছি, এই বাড়ি ভাড়া হতে আয় এর আমরা কি করছিলাম, আপনার নিয়ম বা সূত্র দেখছিলাম। তো সেই সূত্রের আলোকে কিন্তু অঙ্কটা করব। এর জন্য আপনাকে কি করতে হবে, আগে যদি অঙ্কটা দেখেন তাহলে আমি দয়া করে বলবো যে অঙ্কটা স্কিপ করে যান, অঙ্ক করার দরকার নাই, আগে নিয়মটা দেখে আসেন। নিয়ম না দেখলে বা নিয়ম না বুঝলে আপনি অঙ্ক করতে পারবেন না। হয়তো আমি এটা বুঝাইতেছি, আপনি বুঝবেন, অন্য একটা অঙ্ক গেলে আটকে পড়বেন। আর এই জন্য আগে নিয়মটা বুঝবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে যে বাড়ি ভাড়া হতে আয় জিনিসটা কি, কোনগুলো আয় হিসেবে ধরা হয়, কোনগুলো ব্যয় হিসেবে ধরা হয়, ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে? তো সবাই ওটা একটু দেখবেন, সবার জন্য ভালো হবে। তো চলেন, যদি আপনারা দেখে থাকেন তাহলে চলেন আমরা ক্লাস শুরু করি। নাম হচ্ছে ১ নম্বর অঙ্ক। তো বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকে আমরা ১ নম্বর অঙ্ক করতেছি। অঙ্কের নাম হইতেছে মিস্টার জামাল চৌধুরী। এই অঙ্কটা আমাদের অনার্স ২০১৯ সালে আসছে, সেকেন্ড ইয়ার, তার মানে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। তো যারা ম্যানেজমেন্ট আছি, যারা অ্যাকাউন্টিং আছি বা অন্য যে কোনো ডিপার্টমেন্টই হোক, সবার বইতেই কিন্তু বা সিলেবাসে কিন্তু বাড়ি ভাড়া হতে আয় আছে। হ্যাঁ, তো এক নজরে চলেন আমরা ডাকটা পড়ি। মিস্টার জামাল চৌধুরী উত্তরায় একটি দুইতলা বাড়ি আছে। দোতলা মানে দুইতলা আর কি। হ্যাঁ, দুইতলা বাড়ি আছে, উপরে তলা নিচতলা। তিনি প্রথম তলায় পরিবার নিয়ে বসবাস করেন। প্রথম তলা মানে নিচতলায়। হ্যাঁ, নিচতলায় পরিবার নিয়ে উনি বসবাস করেন এবং অন্য তলাটি মানে ২ তালা যেটা, সেটাকে সরকারি কর্তৃপক্ষের নিকট প্রতি মাসে ৩২,০০০ টাকায় ভাড়া দেন। সরকারি কর্তৃপক্ষ, এটা একটা অফিস, বুঝতে পারছেন? এটা থাকার জন্য আসে নাই। সে ব্যবসা করার জন্য আসছে বা অফিস পরিচালনার জন্য আসছে। তাই বুঝতে হবে এই অঙ্কটা হলো বাণিজ্যিক উদ্দেশ্যে দেওয়া। এই বাড়িটি কেন ভাড়া দেওয়া হইছে? বাণিজ্যিক উদ্দেশ্যকে সামনে রাইখা। কেমনে বুঝলাম? ওই যে ওই কথাটা বলার কারণে যে সরকারি কর্তৃপক্ষের নিকট বা হাসপাতাল কর্তৃপক্ষের নিকট এভাবে লেখা থাকবে। তাহলে বুঝবেন যে এটা কিসের জন্য? বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দেওয়া। আর আমরা জানি বাণিজ্যিক উদ্দেশ্যে ভাড়া দিলে উৎসে কর্তন হয়। উৎসে কর্তন কত পার্সেন্ট? ৫%। এখানে লেখা আছে যে ৫% উৎসে কর্তন করা হইছে। এটা না লেখা থাকলেও আপনার অঙ্কে ৫% এর কাজ করতে হবে। লেখে দিছে আরো ভালো। তো বাড়িটির পৌরমূল্য মানে বর্তমান পৌরসভা অনুযায়ী বাড়ির যে অবস্থা, সে অবস্থা অনুযায়ী বাড়িটি কত দাম ধরা যেতে পারে? ৮,৪০,০০০। অর্থাৎ আপনি যদি বাড়িটি বাজারে বিক্রি করতে যান, সর্বোচ্চ ৮,৪০,০০০ টাকা সরকারি হিসেবে দাম হইতে পারে। ঠিক আছে? এছাড়া নিচে দেখেন ২০২২-২৩ অর্থবছরে গৃহে নিম্নের খরচগুলো হইছে। কি, কি খরচ? এই যে দেখেন, আমরা এখানে খরচ করার সময় আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, কোনটা বাড়ির ভিতরে খরচ আর কোনটা বাড়ির বাইরে খরচ চিনতে হবে। যেমন মেরামত খরচ, তো বাড়ির ভিতরে কোনো কিছু মেরামত করছেন, এটা কিন্তু অঙ্কে যাবে না। কারণ এটা বাড়ির ভিতরের খরচ। ঠিক আছে? তারপর দেখছেন লেখছে পরকর, পৌরসভায় যায় কর দিছেন, এটা অঙ্কে যাবে। কারণ এটা বাড়ির বাইরে খরচ। বীমা প্রিমিয়াম, এটাও বাড়ির বাইরে খরচ। আইন খরচ, আইন খরচ এটা কি করবেন? সবসময় মনে রাখবেন আইন খরচ বাড়ির ভিতরে হয়। মানে আপনি একজনকে বাড়ি ভাড়া দিছেন। সে দেখা যায় ১৫ বছর ২০ বছর ধইরা বাড়িতে আছে। এখন তাকে বলতাছেন যে আপনি বাড়ি থেকে চলে যান। আমি নতুন কোনো ভাড়াটিয়াকে ভাড়া দিব, অথবা আমি কি করব? নিজেই থাকবো। সেই লোক বলতাছে, "না, আমি যাব না।" তাই না? "যা পারেন করেন গা। এ বাড়ি আমার।" তো এরকম কিন্তু অনেকখানে হয় যে বাড়ি দখল করা বলে। বুঝতে পারছেন? ভাড়াটিয়া বাড়ি দখল কইরা লায়। তো সেই ক্ষেত্রে ওটা আইনগতভাবে কেস চলে। তো বা ধরেন কোনো একজন আছে, ভাড়াটিয়া আছে, আপনার কি ১ বছর ধইরা ভাড়া দেয় না, ১২ মাস ধইরা ভাড়া দেয় না। তখন তার বিরুদ্ধে আপনি কেস করছেন। তাহলে এটাকে বাড়ির ভিত্তি খরচ রাখবেন। সবসময় মনে রাখবেন আইন খরচটা মানে বুঝা যায় না। আইন খরচ এটা, আরেকটা আছে আদায় খরচ। ভাড়া আদায় খরচ বা আদায় খরচ। এগুলো আমরা লিখে দেব যেই খরচগুলো বাড়ির ভিতরের খরচ, হ্যাঁ? যাতে আপনি ভেতরেরগুলা চিনতে পারেন। বাইরেরগুলা না চিনলেও চলবে। খালি ভেতরেরগুলা চিনলে বুঝবেন যে ওইগুলো অঙ্কে যাবে না। তাহলে মেরামত, আইন খরচ। আবার দেখেন এই যে লেখছে নিচতলা পরিবর্তন খরচ। নিচতলায় যা আপনি থাকেন তার জন্য কি কিছু পরিবর্তন করছেন। বারান্দা ভাইঙ্গা ঘর বানাইছেন বা বারান্দা ভাইঙ্গা বাথরুম বানাইছেন, এরকম কিছু পরিবর্তন করছেন। তো এইগুলো বাড়ির ভিতরে খরচ। এই ৩ টা আসবে না। তাহলে বাড়ির বাইরের খরচ কোন ২ টা যাবো? এই ২ টা। এখন বাড়িটা যেহেতু ২ তালা, আপনি ১ তালায় থাকেন। সবসময় মনে রাখবেন মালিক যেই তালায় বসবাস করে তার জন্য সরকারকে ট্যাক্স দিতে হবে না। কারণ সে কিন্তু অলরেডি বাড়ি বাড়ির খরচ দিবেই, বাড়ির জন্য ট্যাক্স দেয়। বুঝতে পারছেন? বাড়ি বা জমির জন্য ট্যাক্স দেয়। তো সরকার কি করবে না, সে যে অংশটা আছে সেই অংশের ভাড়া নিবে না। তো বাড়িটা কয় তালা? ২ তালা। ভাড়া দিছে কয় তালা? ২য় তালায়, মানে উপরের ১ তালা আর নিচের ১ তালা সে থাকে। এখন সে যেই তালায় থাকে ওই তালায় কিন্তু ভাড়া নিবে না। তো কোন তালা ভাড়া নিবে? শুধু
ভাড়াটিয়া যেই বাড়ির অংশে আছে, তাহলে পুরা বাড়িটা হলো ২ অংশ। ভাড়া দিছে কত অংশ? ১ অংশ। কথাটা মনে রাখেন একটু, যে পুরা বাড়িটা হইলো ২ অংশ, ভাড়া দিছে ১ অংশ। আর যদি বলতো বাড়িটি ৩ তলা বা ৩ তলা, তাহলে বুঝতাম পুরা বাড়িটা ৩ তলা। কইলো নিচ তলায় উনি থাকেন। নিচ তলায় উনি থাকেন। তার মানে উনি ১ তলায় থাকে। এর উপরে সরকার ট্যাক্স নিবে না। আর বাকি ২ তলা উনি ভাড়া দিছেন। তার মানে ৩ ভাগের কত ভাগ ভাড়া দিছে? ২ ভাগ। ৩ এর ২ ভাগ ভাড়া দিছে। কথা বুঝছেন? এই জিনিসটা কিন্তু একটা ইম্পোর্টেন্ট জিনিস। অঙ্কে যাই, দেন আমরা এগুলো বাকি বুঝব। ঠিক আছে? তো দেখেন, এখানে আমাদের একটা জিনিস আছে। আমরা এখানে ১ম এ প্রতিষ্ঠানের নাম লিখছি। ১ম এ লিখবেন করদাতা। এটা আমরা প্রতি অঙ্কে লিখতে হবে। ঠিক আছে? নাম হচ্ছে কি? করদাতা। তো করদাতা হইতেছে যে আপনার যেই ব্যক্তি কর দিবে তার নাম হইতেছে মিস্টার জামান চৌধুরী। আমরা অঙ্কের ডাকের মধ্যে দেখে আসছে তার নাম জামান চৌধুরী। তো উনি ভাড়া দিবেন বা কর দিবেন। এজন্য উনার নাম লিখব জামাল চৌধুরী। তারপর লিখব আয় বর্ষ। তো যেটা বললাম, যার যেটা শিক্ষা বছর আসে। ঠিক আছে? যারা ২৪ সালে পরীক্ষা দিতেছেন তাদের শিক্ষা বছর হলো ২০২২ এবং ২০২৩। আর কর বর্ষ হলো ২০২৩ ২০২৪। আমরা প্রতি অঙ্কে কিন্তু এগুলো লিখবো না, সর্বোচ্চ একটা বা দুইটা অঙ্ক লিখবো। তারপরে আমরা এই জায়গায় এখানে ডাইরেক্ট ভাড়া হতে মোটাই লেখা অঙ্ক শুরু করে দিব, কিন্তু আপনাকে এই প্রত্যেকটা কথা লেখা যাইতে হবে। ঠিক আছে? তো যারা ২৪ সালে পরীক্ষা দিবেন তারা তো এগুলো লিখবেন। আর যারা ২৫ সাল বা ২৬ সালে পরীক্ষা দিবেন তারা কোনটা লিখবেন, একটা করে সাল বাড়াবেন। না পারলে আমরা গ্রুপে লিখে দিব। তারপর এখানে দেখেন লিখব বিবরণ টাকা টাকা, একটা ঘর টানবো। বিবরণ টাকা টাকা নামে একটা ঘর দিব। এরপর সর্বপ্রথম কাজ, আপনার প্রত্যেকটা অঙ্কে এই কথাটা লিখে নিতে হবে। ভাড়া হতে আয় ধারা ৩৫ থেকে ৩৯। স্যার এটা যদি না লিখি সমস্যা হবে, বা আমি যদি স্যার এটা ভুইলা যাই, ভুলে মনে করেন এটা লিখি নাই বা লিখছি ভুল হইছে, ৩৫ থেকে ৩৯ আমার মন নাই, আমি ৪৫ থেকে ৪৯ দিছি, তাহলে কিন্তু ভাই অঙ্ক ওইখানেই শেষ। আপনি আইনের বহির্ভূত কাজ করছেন, বুঝতে পারছেন? অনেক স্যার হয়তো বিশেষ বিবেচনায় ২-৪ নাম্বার দিবে অঙ্ক হইলেও, আর যদি বেশিরভাগ ক্ষেত্রে নাম্বার দিবে না, আপনি রুলস চেঞ্জ করে ফেলছেন। তো ধারাটা মুখস্থ করতে হবে। তো অঙ্কই আমরা কয়েকটা করব, তো সবগুলো ধারা একটু মনে রাখতে হবে। ঠিক আছে? তারপর চলেন আমরা আমাদের কাজগুলো করি। এখন সর্বপ্রথম আমরা ভাড়া থেকে যে আয়গুলো হয় সেইগুলো দিব। দেখেন তো ভাড়া কোনটা কোনটা আয় হয়েছে। এই যে তিনি ৩২,০০০ টাকা মাসিক বেতনে একটা প্রতিষ্ঠানকে ভাড়া দিছে। তাহলে আমরা কি লিখতেছি এখানে? ভাড়া মূল্য। যেহেতু মাসে বলছে তাহলে আপনি কি করলাম? ১২ দিয়ে গুণ দিয়ে দিলাম। যেহেতু ১ মাসে ৩২,০০০, তাহলে ১২ মাসে কত? এত টাকা। কথা বুঝতে পারছেন? আর এই বাড়িটা কেন ভাড়া দেওয়া হইছে? একটা সরকারি কর্তৃপক্ষের নিকট বাড়ির ভাড়া দেওয়া হইছে। তার মানে আবাসিক উদ্দেশ্য। সরকারি কর্তৃপক্ষ মানে কি? আবাসিক উদ্দেশ্য। যেহেতু আবাসিক উদ্দেশ্যে ভাড়া দিছে, তাহলে কি করতে হবে? তাকে ৫% দিতে হবে। উৎসে কর্তন কাইট্টা রাখছিল, ওটা আপনার আবার মোটাঙ্কিত করতে হবে, হ্যাঁ? তো উৎসে কর্তন ৫% লেখা না থাকলেও ৫%, এটা বাংলাদেশের আইন বর্তমানে। ভবিষ্যতে হয়তো চেঞ্জ হইতে পারে, বাট বর্তমানে ৫%। এবং ব্যবসাটা বা বাড়িটা যদি আপনার সরকারি বা বাণিজ্যিক উদ্দেশ্য দেয়, তাহলে এই উৎসে কর্তনটা যায়। তো এটা তো একটা বাণিজ্যিক উদ্দেশ্য দিছে, উপরে পইড়াইলাম যে সরকারি কর্তৃপক্ষের নিকট। তাই দেখেন প্লাস উৎসে কর্তন। তো উৎসে কর্তন কেমনে? এই যে আমাদের যে মোট আয় আছে না, এই মোট আয়কে ৫ দিয়ে গুণ দিবেন, ৯৫ দিয়ে ভাগ করবেন। এটাই হলো মোটাঙ্কিত করা। ৯৫ ভাগ মানে মোট উৎসে ভাড়া হইলো ১০০। তার মধ্যে সরকার আগে থেকে ৫% কাইট্টা রাখছে। তাহলে আপনার কত পার্সেন্ট আছে? ৯৫। এজন্য ৯৫ দিয়ে ভাগ। আর আপনার জানতে হবে যে ৫% যে সরকার কাইট্টা রাখছিল, কয় টাকা হইছিল? এই ৩,৮৪,০০০ র মধ্যে ৫% হইলো ২০,২১১ টাকা। আপনি যদি ডাইরেক্ট এই ৩,৮৪,০০০ এর ৫% করেন, এই টাকাটা কিন্তু আসবে না। কথা বুঝছেন? এভাবে মোটাঙ্কিত করতে হবে যে আমাদের এই মোট টাকাকে ৫ দিয়ে গুণ ৯৫ দিয়ে ভাগ। এটা মুখস্থ রাখতে পারেন। প্রতি অঙ্কেই সেম। জাস্ট এই টাকাটা তো চেঞ্জ থাকবে। এই টাকাটা এই যে ৩,৮৪,০০০, এটা যেই টাকা হয় তার উপরে এই কাজটুক করবেন। ঠিক আছে? এখন কথা বলতে পারেন, স্যার আমি যদি এই টাকাটার উপরে না কইরা এই টাকাটার উপরে করি তাও হবে। কিন্তু এই টাকাটার উপরে করলে আপনি এইভাবে করতে হবে যে ৩২,০০০ গুণ এই ৫/৯৫, তারপর আবার দিতে হবে গুণ ১২। কারণ এই ৩২,০০০ হলো ১ মাসের। তাহলে ১২ মাসের কত? হিসাব করবেন, দেখবেন এইটাই আসবে। এর জন্য আমি মনে করি অনেক সময় বইতে দেখবেন এইভাবে হয়তো করছে। কিন্তু আপনার একবারে সহজ কথা হইলো এটা তো ১২ মাসের আয়। তো ১২ মাসের ৫% কর্তন, এ এত ২১,০০০ টাকা আসবে, ২০,০০০ টাকা আসবে। ঠিক আছে? তো এই গেল। আচ্ছা, এর সাথে আমরা ২ টা জিনিস লিখছিলাম। নিয়মের মধ্যে হয়তো আপনাদের মনে আছে যে বাড়ি ভাড়াটিয়া যদি কোনো খরচ দেয় যোগ হবে, আর মালিক পক্ষ যদি কোনো খরচ দেয় তাহলে কি হবে? বিয়োগ হবে। ঠিক আছে?
আচ্ছা, তো এখন বিয়োগ হবে। কিন্তু এইখানে দেখেন ওইরকম কোনো আইটেমই নাই যে মালিক পক্ষ কোনো খরচ দিছে না ভাড়াটিয়া কোনো খরচ দিছে। ঠিক আছে? তো যেহেতু দেয় নাই, সেহেতু আমাদের কি করব না, মানে ওইগুলো হিসাব ধরব না। তাহলে আমাদের এই ২ টা যোগ করলাম, যোগ করলে যেটার নাম হইল, এটার নাম হইল প্রকৃত ভাড়া। কি ভাড়া ভাইয়া? প্রকৃত ভাড়া। এর সাথে, সাথে আপনি কি দিবেন? পৌরমূল্য। তো পৌরমূল্যটা কত আছে? এই দেখেন পৌরমূল্য বইলা দিছে বর্তমান বাজারের পৌরমূল্য হইল ৮,৮৪,০০০ টাকা। তো ৮,৮৪,০০০ যেহেতু একটু আগে বললাম বাড়িটা ২ তলা, তাহলে ৮,৮৪,০০০। বাড়িটা কয় তালা? ২ তালা। এজন্য সবসময় ২ দিয়ে ভাগ করবেন। যত তলা বাড়ি হবে তত দিয়ে ভাগ দিবেন প্রত্যেকটা হিসাবকে। ৮,৪০,০০০ টাকা, সরি ৮৪ না ৮,৪০,০০০, তাকে ২ তালা তো ২ দিয়ে ভাগ করবেন। আর যত তালা ভাড়া দেওয়া আছে বা যত তালা ভাড়া দিছেন সেটা দিয়ে গুণ দিবেন। কয় তালা ভাড়া দিছে? ২ তালা বাড়ির ১ তালায় বা নিচতলায় উনি থাকেন, অন্য তালা ভাড়া দিছেন, তার মানে ১ তালা ভাড়া দিছে। ২ তালার ১ তালা, তাহলে ২ দিয়ে ভাগ, ১ দিয়ে গুণ। অথবা আমরা তো করছি অঙ্কে, দেখেন এই যে ৮,৪০,০০০ ডাইরেক্ট ভাগ করছি ২ দিয়া, কারণ ১ দিয়ে আর গুণ দেখাইতে হয় না। হ্যাঁ, এমনিই ২ দিয়ে ভাগ করলে ১ ভাগ হয়ে যায়। তাহলে দেখেন এই যে এখানে লিখছি বার্ষিক পৌরমূল্য কেমনে লেখছে দেখেন, ৮,৪০,০০০ ভাগ ২ গুণ ১ দিতে পারেন, না দিলেও হয়, সমস্যা নাই। তো এটা হইছে ৪,২০,০০০। এটা তাহলে অন্য অঙ্কে যদি ৩ ভাগে ৩ তালার যদি ২ তালা ভাড়া দিত, তাহলে আপনি কি করতেন? ৮,৪০,০০০ গুণন ৩ তালা, যেহেতু বাড়িটা ৩ দিয়ে ভাগ, আর ২ তালা ভাড়া দিছে তাহলে ২ দিয়ে গুণ। অথবা কইলো যে ৩ তালার ১ তালা ভাড়া দিছে, তাহলে ১ দিয়ে গুণ। অর্থাৎ বাড়িটি যত তালা অত দিয়ে ভাগ করবেন, আর যত তালা ভাড়া দিছেন তত দিয়ে গুণ দিবেন। ঠিক আছে? তো এই বাড়িটা ২ তালা, ১ তালা ভাড়া দিছে, এজন্য ২ দিয়ে ভাগ, ১ দিয়ে গুণ। ১ আর দেখাইতে হয় না, তাই দেখাই নাই। তো এটা লিখলাম। এই ২ টার মধ্যে দেখেন, এই ২ টার মধ্যে যেটা বড়, দেখেন লিখছি যে বার্ষিক মূল্য যেটি বড়, এভাবে লিখে দিতে হবে। কে যেন প্রশ্ন করলেন যে স্যার যেটি বড় এই কথাটা হয়তো লিখতে হবে না। না, এই কথাটা আপনাকে লিখতে হবে যে বার্ষিক মূল্য হবে এই ২ টার মধ্যে যেটা বড়। কোনটা বড় দেখেন তো? ৪,২০,০০০। এই যে টাকা নিছি ৪,২০,০০০। তো এর থেকে বিয়োগ করতে হয় শূন্যতা ভাতা। অর্থাৎ বাড়িটি যদি খালি থাকে, তো ডাকের মধ্যে পইড়া দেখেন তো কোথাও এমন কোনো কিছু লেখা নাই যে বাড়িটি ১ মাস খালি ছিল, ২ মাস খালি ছিল। তাই বুঝতে হবে শূন্যতা ভাতা আর নাই। তাহলে এটার নাম হইছে কি? ভাড়া হতে মোটায়, সরি এটা তো অঙ্কে গেছে আগে, এই যে বার্ষিক মূল্য। ঠিক আছে? এটাই। ঠিক আছে? ৪,২০,০০০ যেটা বড়। আর এখান থেকে বাদ যাবে অনুমোদনযোগ্য খরচ। অনুমোদনযোগ্য খরচ প্রথমটাই, এটা চোখ বুইজা অঙ্কে থাকুক বা না থাকুক, প্রথমটার নাম লিখবেন মেরামত খরচ। মেরামত খরচ কত দিবেন? সবসময় মনে রাখবেন, আপনার যে লাস্টে বার্ষিক মূল্য বাড়াবো না, এই বার্ষিক মূল্যকে যদি ব্যবসায়িক উদ্দেশ্য হয় ৩০% করব। আর যদি আবাসিক বা থাকার উদ্দেশ্য হয়, বাড়ি ভাড়া দেওয়ার উদ্দেশ্য হয়, তাহলে ২৫% করব। এটা ৩০ করছি কারণ উপরে কিন্তু পইড়া আইছি যে সরকারি কর্তৃপক্ষের নিকট ভাড়া দিছে। এজন্য ৩০% করছি। কারণ এটা প্রতিষ্ঠান। তাহলে কত টাকা হইছে? এই ৪,২০,০০০ এর ৩০% করলে ১,২৬,০০০। এর সাথে আমাদের যে অপ বাড়ির বাইরে খরচ মানে পরোক্ষ খরচ আছে সেইগুলো দিমু। কোনটা, কোনটা বাড়ির বাইরে খরচ আছে দেখেন তো? আমি ১ম এ কিন্তু আলাপ করছিলাম যে মেরামত, আইন খরচ আর নিচতলা, এই ৩ টা হইল বাড়ির ভিতরে খরচ। এগুলো হলো মেরামত খরচের ভিতরে দিয়ে দিছি, এটি আর দিমু না। তাহলে থাকলো কয়টা? ২ টা। খ আর গ। গ হলো পৌর কর আর বীমা প্রিমিয়াম ১১ আর ৮। কিন্তু এটা কিন্তু পুরা বাড়ির জন্যই, সম্পূর্ণ ২ তালার জন্য। কিন্তু আপনি কি ২ তালা ভাড়া দিছেন? আপনি কিন্তু ১ তালা ভাড়া দিছেন। তাহলে এই টাকাটার যতটুকু ভাড়া বাবদ খরচ হইছে, অতটুকু যাবে অঙ্কে। দেখেন তো এটা কেমনে দিছি? ওই যে পৌর কর কেমনে দেখাইছিলাম? পৌরমূল্য ২ দিয়া ভাগ। এগুলাও ২ দিয়া ভাগ করতে হবে। দেখেন একবারে সহজ। মেরামত খরচ তো দিলাম। পৌর কর ১১,০০০ ছিল, ভাগ ২, গুণ ১ দিতে পারেন আপনি, না দিলেও চলে, এজন্য আর দেই নাই। আপনি চাইলে দিতে পারেন। বীমা প্রিমিয়াম এটাকেও ৮,০০০ ভাগ ২ গুণ ১। ঠিক আছে? তো এই দেখেন এইখানে কি আসতেছে? এই ৩ টা যোগ করলে আমাদের ১,৩৫,৫০০। তো উপরে কত আছে? ৮,২০,০০০। তার থেকে ১,৩৫,৫০০ বিয়োগ। বেঁকে দিতে পারেন, নাও দিতে পারেন। এগুলো অনুমোদনযোগ্য খরচ। ৪,২০,০০০ থেকে ১,৩৫,৫০০ চলে গেলে আমাদের টাকা কত থাকে? আমাদের টাকা থাকে ২,৮৪,৫০০। এটাই হলো আমাদের ভাড়া বাবদ মোট আয় বা ভাড়া বাবদ আয়, ভাড়া বাবদ মোট প্রাপ্তি, ভাড়া বাবদ মোট আয়, যেটাই লেখেন। ঠিক আছে? তো এই দেখেন অঙ্কটা আমরা এখানে ছোট করে দিতেছি বুঝার জন্য। দেখেন অঙ্কটা কত ছোট। কিন্তু অনেক একটু বড় করে বুঝাইলাম বা ধীরে, ধীরে বুঝাইলাম কেন? ১ম অঙ্ক তো, ভালোভাবে বুঝলে আপনাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো দেখেন অঙ্কটা ছোট করে দিছি। যাদের মনে হবে যে অঙ্কটা আমাদের নেওয়া যায়, আপনার ছোট করে স্ক্রিনশট দিয়ে নিব। ঠিক আছে? তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে। যারা, যারা ক্লাস দেখতেছেন
তারা স্ক্রিনশট নিয়ে বাসায় করতে পারেন। সবার বইতেই অঙ্কটা আছে মিস্টার জামাল চৌধুরী। শুধু টাকাটা একটু মিলায় নিবেন। জামাল চৌধুরী নামে ২-৩ টা অঙ্ক থাকতে পারে, হ্যাঁ? তো আশা করি সবাই স্ক্রিনশট দেয়া নেয়া হয়ে গেছে। তো আজকে ক্লাসে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।